কেন সিস্টেম রেসপন্সিবল? ধরুন এনটিএ, এটা কি সরকারি বডি? আচ্ছা, সরকার কিন্তু পুরোপুরি তদারকি করছে, ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে কিন্তু প্রশ্ন আমি যদি বলি এটা সরকারি বডি, নো, এটা সরকারি, এটা কোনো সরকারি সংস্থা না। এটা কি প্রাইভেট? নো। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা এনজিও ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা, পিএম কেয়ার ফান্ডের মতো। আচ্ছা আচ্ছা, পিএম কেয়ার ফান্ড যেমন একটা এনজিও, এবং নোবডি পিএম কেয়ার ফান্ড ইজ দেখেন আমাদের কিন্তু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, দ্যাট ইজ আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অ্যান্ড কনস্টিটিউশনের অনুযায়ী এটাকে কিন্তু আবার আপনি করতে অডিট করতে পারেন, এবং ইউ ক্যান হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইনফরমেশন রিলেটিং টু দ্যাট। পিএম কেয়ার ফান্ডটা ক্রিয়েটেড লাইক এনজিও, সোসাইটি একটা করে তৈরি করা হয়েছে। এটা আপনি কিন্তু সমস্ত কিছুর বাইরে, এমনকি এটা তো স্পেশালাইজ, যেটা আপনি কোনো আরটিআই দিয়ে কোনো তথ্য পাবেন না, এবং দিস ইজ বিয়ন্ড অডিট। তাহলে এটা একটা, এই ঠিক একই রকম ক্যারেক্টার কিন্তু এনটিএ। এত বড় ভারতবর্ষ দেশ, পৃথিবীর সব থেকে বৃহত্তর পরীক্ষা পরিচালন ব্যবস্থা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার আমি তার ক্যারেক্টার বলছি। এক, এটা কোনো সরকারি সংস্থা না, এটাকে তৈরি করা হলো আমাদের কোঅপারেটিভ সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট। তাহলে সোসাইটি ইজ রেজিস্টার্ড 1860, 1860 সালে। আমি একটা এনজিও করলে যে একটা যাব, আপনি একটা এনজিও করলে যে একটা যাবেন, আমাদের মিশনারিজ গুলো যখন এনজিও করে যে একটা যাই। এনজিও তো ইজ নন গভর্নমেন্টাল। একই রকম ভাবে সরকার একটা সংস্থা তৈরি করলো যেটা ন্যাশনাল, নাম কিন্তু ন্যাশনাল, মানে জাতীয় নাম শুনে মনে হয় এটা ভীষণভাবে সরকারি, কিন্তু এটা একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে 1860 অ্যাক্টে এটাকে রেজিস্টার করা হলো। এটা দেখভাল করে মিনিস্টার অফ এডুকেশন। এইবার সেকেন্ড প্রশ্ন, গোটা বছরে পরীক্ষা নেয় কত ছেলে মেয়ে জানেন? 80 লক্ষ ছেলে মেয়ে ভারতবর্ষে, মানে ইউজিসি নেট 12 থেকে 14 লাখ, মেডিকেল 24 থেকে 25 লাখ বা 23 লাখ, এর সঙ্গে আপনার অন্যান্য গুলো আছে, সবগুলো হিসেব করলে প্রায় 80 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা নিচ্ছে বছরে, কম্পিটিটিভ এক্সাম নিচ্ছে। তার পরিকাঠামো কেমন হওয়া উচিত? এর পরিকাঠামো হলো, মানে বিল্ডিং টিল্ডিং ছেড়ে দিন, এর একজনও পার্মানেন্ট স্টাফ নেই, এর কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই, স্থায়ী কোনো এমপ্লয়ি নেই। এত বড় এজেন্সি, গোটা পৃথিবীর সবথেকে বৃহত্তম পরীক্ষা কন্ডাক্টিং এজেন্সি, বছরে 80 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা নিচ্ছে, এর কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই। বা একজন বলে যে আমি দাবি করে, কিন্তু আসলে সেও পার্মানেন্ট না। 22 জন ডেপুটেশন আছে, অন্য জায়গা থেকে এনে ডেপুটেশনে 22 জনকে দেওয়া হয়েছে। 22 জন, 15 জন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাহলে 22 আর 15 যেটা হলো, আর তার সঙ্গে 3 জন অন্য দপ্তর থেকে অ্যাডিশনাল ডিউটি হিসেবে দেখাশোনা করে। এটা কিন্তু পার্লামেন্টের তথ্য, ভারতীয় পার্লামেন্ট থেকে 2023 সালে একটা প্রশ্নটা দেওয়া হয়েছিল। তাহলে পার্লামেন্ট থেকে এটা দিচ্ছে, এবং এমনি পরীক্ষাটা চালাই কি করে? তার নিজস্ব কোনো নেটওয়ার্ক নেই, তার কম্পিউটার সিস্টেম নেই, পুরোটা আউটসোর্স করে চালায়। মানে আপনি যেটা বলছেন যে এই যদি অবস্থা হয়, যারা পরীক্ষা কন্ডাক্ট করছে তার নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বাইরের লোক দিয়ে, এবং পার্মানেন্ট লোক নেই, কন্ট্রাকচুয়াল লোক দিয়ে, এবং বাইরের আউটসোর্স করে করছে, তাহলে তো কোশ্চেন পেপার লিক হবেই। এটাই তো কাঠামোর মধ্যে তো এটা আছে। সেটাই 2017 সাল থেকে তৈরি হওয়ার পর থেকে ভারতবর্ষের সমস্ত ইন্টেলেকচুয়াল শ্রেণী বলে আসছে যে এনটিএ জন্মগতভাবে কোশ্চেন লিক করার ক্যাপাসিটি নিয়ে জন্মেছে, অথবা ডিজাইনস আছে ওই, মানে আই মিন সিস্টেম ক্যান ডু দ্য কারেকশন এন্ড ইট শুড বি। এটা কিন্তু হচ্ছে না, মানে এত অভিযোগ বারবার। একটা পরীক্ষা কেমন ব্যবস্থাপনা হলে 67 জন ছেলে মেয়ে 1 নাম্বার র্যাঙ্কে থাকে? 2024 সালে মেডিকেলে 67 জন ছেলে মেয়ে 1 নাম্বার র্যাঙ্কে, এবং এরকম 1 নাম্বার আমাদের আগরতলা ত্রিপুরা থেকে ছিল। আচ্ছা, এইবার যে কোশ্চেন লিক হলো, মোটামুটি ভাবে যেটা বাইরে আসছে তাতে আমি পত্রিকা পড়ে যে 15 থেকে 30 লক্ষ টাকা পার কোশ্চেন পেপার, এবং এটা দিতে কারো কোনো আপত্তি নেই। কারণ আমি যদি 30 লাখ টাকা দিয়ে আমার ছেলে বা মেয়েকে মেডিকেলে আজকে ভর্তি করতে ভারতবর্ষে, তাহলে অন্তত প্রাইভেট মেডিকেল কলেজ থেকে 1.5 কোটি দিতে হয় না, সরকারি ভাবে 4600 টাকায় পড়াশোনা হয়ে যায় বছরে। কেমন? তাহলে আমিও সবাই এটা চাইবে, মানে অন্তত সোসাইটি মূল্যবোধহীন সোসাইটি হয়ে যাচ্ছে ক্রমশ। এবং সেখানে সিস্টেমের মধ্যে যদি রূপফল থাকে, সিস্টেম যদি এইভাবে ডিজাইন করা হয় যে আমরা একটা সংস্থা তৈরি করলাম যার কোনো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নেই, বাট রান ইন দ্য নেম অফ ন্যাশনাল, আমার জাতীয়তার নামে চলবে, কিন্তু একটা এনজিও প্র্যাকটিক্যালি, কোঅপারেটিভ সোসাইটি রিসার্চ অ্যাক্ট, তার কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই, আউটসোর্স করে পরীক্ষাগুলোকে চালাচ্ছে, স্টক গ্যাপের সে ব্যবস্থা করে লোকজন ধরে নিয়ে পরীক্ষা চালাচ্ছে, এতে থাকবে না। এবং যাদের দিয়ে প্রশ্ন করাচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নেই। আগের দিনে কোশ্চেন করলে আমার
4টে থেকে 5টা অল্টারনেটিভ সেট করা হতো থাকতো সিকোয়েন্সিয়ালি, হ্যাঁ। এবং ত্রিপুরায় জনের জন্য 3টে সেট, এবং এই সেটটা সবাই এক্সপেক্ট করছে, হঠাৎ করে বলো 3 নাম্বার, লাস্ট মোমেন্টে ইনস্ট্রাকশন হলো 3 নাম্বার সেটটা হয়ে গেলো, তার মানে দেয়ার ইজ নো চান্স অফ কোশ্চেন। এখন এই সেট অনেকে করে না, তাই এগুলো করা হচ্ছে না, কারণ এবং একই লোককে দিয়ে সবগুলো ভারতবর্ষের সবগুলো জনের প্রশ্ন করা হচ্ছে, এবং পুনে থেকে কতগুলো লোক ধরা পড়েছে, এই যে কুলকার্নি মানধারে বলে এক অধ্যাপিকা ধরা পড়েছে, এবং মানধারে বলে যিনি ধরা পড়েছেন তার সঙ্গে আবার আমাদের যিনি শিক্ষামন্ত্রী ধর্মানন্দ প্রধান সোশ্যাল মিডিয়ায় তার ছবি ঝকঝক করছে, মানে মানে এটা কেবল হতে পারে, এটা কোইন্সিডেন্টাল, এটা কাকতালীয়, কিন্তু মানধারে যে ভদ্র মহিলা যিনি কুলকার্নির ঘনিষ্ঠ, এবং এরা দুজনেই বায়োলজি প্রশ্ন করেছে, পুনে থেকে বিলং করে, পুনের যে মেডিকেল কলেজ এটাতে বিলং করে, এবং এরা দুজনের মধ্যে ভদ্র মহিলার ছবি কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী যিনি ভারতবর্ষের এখন, তার সঙ্গে এই মহিলার ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ভীষণভাবে ভাইরাল হয়েছে, এবং এগুলো খুব সাম্প্রতিক ছবিগুলো দাবি করা হচ্ছে, কেমন তার মানে আসলে হয়তো এরা সুযোগ নিচ্ছে যে এনটিএর দুর্বলতাটাকে কেন্দ্র করে তার যে ডিজাইনের প্রবলেম, এবং এনটিএ যখন এখানে অল্টারনেটিভ সেটের ব্যবস্থা করছে না, এবং এখানে ওই সিকোয়েন্সটা রাখছে না, আগে যেটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল, এইটার সুযোগ নিয়ে একজন ভদ্রলোক দেখছে আমি এটা করতে পারি, এবং যদি আমাকে এই কাজটা করতে হয় তাহলে সিস্টেম বুঝুক না বুঝুক আমাকে সিস্টেমের ঘনিষ্ঠ হতে হবে, আমি নিজেই সিস্টেমের কাছে চলে যাবো, ওই ফটোগ্রাফ অটোমেটিক চলে আসবে। তো এইখানে কোথাও না কোথাও রেসপন্সিবিলিটি কিন্তু অনেকটা ভিতর অবধি চলে যাচ্ছে, কেমন? আমি যেটা জানতে চাইছি, এই যে আপনি বললেন এই যে 2017 সাল থেকে এনটিএ তার কাজ করছে, সরকার তৈরি করেছে, তৈরি করলো, এটা একটা এনজিও। তো এই যে পর্ব 2017, আমি আগের কথাগুলো বাদই দিলাম, 2017 থেকে পরপর যে ঘটনাগুলো করতে আরম্ভ হতো এই 2026 পর্যন্ত, শুধুমাত্র মেডিকেল নয়, অন্যান্য আরো অনেক ক্ষেত্রেই এই কোশ্চেন পেপার লিক হওয়ার ব্যাপারগুলো রয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের এই যে শিক্ষা মন্ত্রক, তার ভূমিকাটা কি, তার দায়িত্বটা কি? তারা কি একবারও এগুলো রিভিউ করে দেখছে না যে কেনই বারবার এই ঘটনাটা ঘটছে, নাকি এর পেছনে তাদেরও কোনো উদ্দেশ্য কিছু কাজ করছে? তো এইভাবে তো আমরা এখান থেকে বলতে পারবো না। আমরা যেটা বলতে পারি যে বেতন থেকে শুরু করে একটাও তদন্ত কিন্তু নির্যাস কি এইটা জনগণের কাছে সামনে আসছে না। মানে এরকম একটা বৃহৎ দেশে এত ছেলে মেয়ে সুইসাইড করছে, এরকম ঘটনা বারবার ঘটছে, সেক্ষেত্রে কোথাও না কোথাও সামওয়ান মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল। কাউকে না কাউকে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিতে হবে, কাউকে দায়িত্ব দিতে হবে। এই দায়িত্বের জায়গাটা হঠাৎ করে কি হয়, কোনো একটা কিছু ঘটলেই রাতারাতি ইভেন স্টেট পুলিশ যদি খানিকটা অগ্রসর হয়ে যায়, এটা সিবিআই হাতে চলে যায় একদম, এবং একটা ধারণা হয়ে যাচ্ছে মানুষের মধ্যে আমাদের যে সিবিআই মানেই কোনো কিছু সমাধান হয় না। না, এটা ধারণা নয়, অনেক ক্ষেত্রে এটা বাস্তবতাই, মানে এটা দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত সিবিআই মানে এত ইন টার্মস অফ রেজিস্টার্ড নাম্বার অফ কেসেস মানে আনরিজলভড, সমাধান হয়নি এরকম কেসের সংখ্যা অধিকাংশ। তাহলে এগুলো তো এনকোয়ারি করে ধরুন কোনোদিন এগুলো সেভাবে বেরিয়ে আসবে না, কেমন? এই জন্য কি হয়, নেট যখন এই নেট যখন চালু হলো 2010 সালে যখন প্রথম প্রস্তাব এলো, আপনাকে বলি এই প্রস্তাবের সময় অল ইন্ডিয়া যে প্রি মেডিকেল টেস্টটাকে যেটা আগে ছিল, এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে তার পরীক্ষা ছিল, সিবিএসই পড়িয়ে অল ইন্ডিয়া পরীক্ষাটা কন্ডাক্ট করতো, এবং এমনকি কোথাও কোথাও মার্কসের বেসিসও অ্যাডমিশন হতো, স্টেট বোর্ডে মার্কসের বেসিসে। এইটার এগেইনস্টে যখন এটা প্রপোজ করা হলো নিটের জন্য, তখন যে স্টেটগুলো আপত্তি করেছিল, শুনলে মানে নামগুলো শুনলে খুব ইন্টারেস্টিং, অন্ধ্রপ্রদেশ আপত্তি করেছিল, কর্ণাটক আপত্তি করেছিল, ওয়েস্ট বেঙ্গল আপত্তি করেছিল, তামিলনাড়ু আপত্তি করেছিল, এবং গুজরাট আপত্তি করেছিল। নিটের জন্য, কারণ কি গুজরাট তখন কিন্তু অন্য ফর্মে ছিল, অন্য রুল, আর সেন্টার একটা রুল। অতএব নিট যখন সেন্টার প্রপোজ করেছিল, গুজরাট কিন্তু ভেমিলি প্রোটেস্ট করেছিল, অপোজ করেছিল যে এরকম একটা বৃহত্তর দেশে এরকম পরীক্ষা, ইউনিফর্ম পরীক্ষা চালু করো না, এবং এর স্যাংটিটি বা এর যে পবিত্রতা বজায় রাখা সম্ভব হবে না। যথার্থ এখন পরবর্তী ক্ষেত্রে গুজরাটের প্রভাব বেড়েছে মানে কেন্দ্রে বা দেশে, অথচ নিটটা আরো যে পার্মানেন্ট। এবং নিট নিয়ে প্রথম যখন মামলা হয়, এই মামলাটা হয়েছিল আপনার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ভার্সেস আমাদের যে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ, এটা মামলাটা হলো 2013 সালে। এই মামলার সময় সুপ্রিম কোর্টে 3 জনের বেঞ্চ ছিল। এই 2:1 ওরা খুব ভালো একটা রায় দিয়েছিল 2:1 যে একটি সর্বভারতীয় ক্ষেত্রে এত বৃহত্তম দেশে, আমি যেটা বললাম, এত বৈচিত্র্য, হ্যাঁ, এত সিলেবাসের মানের ফারাক, এইরকম দেশে এবং ডেন্টাল এবং মেডিকেলের জন্য একই পরীক্ষা হতে পারে না, কোয়াশ করে দেওয়া হলো। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে কোয়াশ করলো। তারপরে
এটা 2016 সালে আবার এটাকে এটা নতুন করে আবার এটাকে রিঅ্যালাইনমেন্ট হলো, মামলাটা আবার নতুন করে রিইন্ট্রোডিউস হলো। এবং এই মামলাটা যখন নতুন করে হলো 2016 সালে, তখন অদ্ভুতভাবে রিকল করা হলো মামলাটাকে, তখন 5 জনের বেঞ্চ হলো। আচ্ছা, এবং এই বেঞ্চে নিরঙ্কুশভাবে এটা কিন্তু পারমিশন পেয়ে গেল। তাই? হ্যাঁ, এবং আগের যে রায়টা, এই রায়টাকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হলো এবং রিজেক্ট করে বলা হলো যে না, এই নিট কিন্তু সর্বোচ্চ স্তরে এটা চলবে। এবং 2016 সালে যখন এটা চালু হয়ে গেল, 2017 সালে এনটিএ এলো, আর 2020 সালে ন্যাশনাল এক্সামিনেশন এনটিএ পুরোপুরি দায়িত্ব পেয়ে গেল। এনটিএ দায়িত্ব পেয়ে যাওয়ার পর এটা মোটামুটি একটা খোলা মাঠ হয়ে গেল, কেমন? এবং এখন তো যা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, না, এখন আপনি বললেন যে সুপ্রিম কোর্ট না করেছিল, আবার সুপ্রিম কোর্টই পরবর্তী সময়ে 5 জনের বেঞ্চে সেটাকে করলো। তো এখন সুপ্রিম কোর্টের ভূমিকাটা কি? বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থা একটা মতামত উঠে আসছে গোটা ভারতবর্ষ জুড়ে, যে বিচার ব্যবস্থা সরাসরি প্রত্যক্ষভাবে শতপ্রণোদিত হয়ে সেটা এটাতে ইন্টারফেয়ার করা হচ্ছে এবং জুডিশিয়াল ইনকোয়ারি দেওয়া উচিত। যেহেতু সিবিআই দিয়েও বারবার কিছু হচ্ছে না, এত বড় একটা সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কিছু করতে পারছে না, এবং 2000 লোক অ্যারেস্ট করলো, তারপরে এখান থেকে দেখা গেল যে হু হেল্ড রেসপন্সিবল, এইরকম লোকজনের মাথারা বেরিয়ে আসছে না। যতদিন মাথারা না বেরিয়ে আসবে এটা চলতেই থাকবে। তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু এখানে কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু স্পন্টেনিয়াসলি কিন্তু এটাতে ইন্টারফেয়ার করা উচিত। এটা অনেক মানুষের এটা ধারণা, এবং ভোটাভুটি করলে বহু মানুষের কথাটা বলবে। এবং সুপ্রিম কোর্ট সুমোটো, কারণ সুপ্রিম কোর্ট যদি এটাকে পারমিশন দিয়েছিল, একটা রেসপন্সিবিলিটি কথাও আসে, এবং বারবার এই বিপর্যয়গুলো, এবং এই বিপর্যয়গুলোর কোনো একটা বিপর্যয়কে যদি একটা জুডিশিয়াল ইনকোয়ারির মধ্যে পড়ে যায় এবং নির্যাসটা বেরিয়ে আসে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমার ধারণা চেক অ্যান্ড ব্যালেন্সটা চলে আসে। একটা জুডিশিয়াল ইনকোয়ারি সুপ্রিম কোর্ট দিতেই পারে না। যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের বেকার যুবক যুবতীদের আশঙ্কার সঙ্গে তুলনা করেন, তখন কি আশা করা যায় যে সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো পদক্ষেপ নেবে? এটা আসলে কোর্ট একটা ইনস্টিটিউশন, বিচারক একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তি একটা লুজ মন্তব্য করছেন না, তিনি যদি তিনি চেয়ারে বসে আছেন, তিনি সন্ধ্যা চেয়ারে বসে প্রধান এরকম মন্তব্য, মানে এটা অনভিপ্রেত, একদম উচিত না। যদিও তিনি এবং তার চেয়ারের গরিমা, শিক্ষা দীক্ষা এটা মিলে, এবং যে বেকাররা দুটো ভাতের জন্য, বাবা মার মুখে ওষুধ তোলার জন্য রাত দিন মুখে রক্ত তুলছে, পরিশ্রম করছে, রাত জেগে প্রিপারেশন নিচ্ছে এবং জীবনে স্ট্রাগল করছে, তারা যদি আরটিআই করে থাকে, এবং আরটিআই তো আমাদের দেশের গর্ব, যে 2005 সালে যে আরটিআই অ্যাক্ট, এই অ্যাক্টটা আমাদের দেশের গর্ব, কারণ এই অ্যাক্টটার জন্যই কিন্তু সরকারি ক্ষেত্রে বহু তথ্য আমরা সামনে পাচ্ছি। যদিও আবার অনেক সেন্সিটিভ তথ্য সরাসরি পার্লামেন্ট বলে দিচ্ছে, এগুলো জানা যাবে না আরটিআই বাইরে, এটা অন্য বিতর্ক। তাহলে RTI is an instrument. That instrument is very powerful, particularly in the hands of the deprived people. বঞ্চিত জনগণ যারা নানাভাবে বঞ্চিত হচ্ছে, ডেপ্রাইভ মনে করছে, নিজেকে এগ্রিড মনে করছে, তারা RTI সুবিধা নিতে পারে। RTI is a very powerful tool. এই বেকাররাও নানাভাবে RTI করছে, কারণ তাদের লড়াই সংগ্রাম এটা বেঁচে থাকা। এরা যে আন্দোলনটা করছে, এদেরকে উচিত ছিল বাঘের সঙ্গে তুলনা করা, সিংহের সঙ্গে তুলনা করা, আরশোলার সঙ্গে তুলনা করা, যে আমার উৎপাত করছে, উচিত হয়নি। কিন্তু আমি তবু বলছি, এবং আজকাল আমাদের দেশে হাইকোর্ট গুলো, এলাহাবাদ হাইকোর্ট থেকে শুরু করে অনেক হাইকোর্টে মানে বিচারপতিরা অন চেয়ার এমন মন্তব্য করছেন যেগুলো খুব লজ্জাজনক। মানে শিক্ষিত কোনো সমাজে, একটি সুস্থ সভ্য সমাজে বহু কিছু আমরা আশা করি না, কিন্তু সেগুলো দেখতে হচ্ছে। এগুলো আসলে মানে ছোটবেলায় অত বুঝতাম না, যত বড় হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে এখন অনেকটা বিরক্তই লাগে, কিন্তু গাছও হয়ে যাচ্ছে যে এত কিছু আমরা, এত বিরূপ বিষয় দেখতে হচ্ছে। তো তবু বলবো যে ওগুলো ব্যক্তি, এমনকার মেয়েদের সম্পর্কে, আপনার ট্রান্সজেন্ডার সম্পর্কে আমাদের জাজেরা গত 2-3 বছরে এমন সব মন্তব্য করেছেন, মেয়েদের অধিকার নিয়ে, ট্রান্সজেন্ডার, আচ্ছা মেয়েদের সুচিতা নিয়ে, এমন সমস্ত বিষয় জাজরা এমন সমস্ত রায় হয়েছে যে রায়গুলো সভ্য সমাজের জন্য লজ্জা। কিন্তু তারপরেও কি হয় না, আমি বলছি যে আসলে কি হয়, ব্যক্তি দিয়ে কিন্তু প্রতিষ্ঠান চলে না, দেশ চলে না। একটা ইনস্টিটিউশন, একটা সিস্টেম, এটা কিন্তু দেশকে রান করে। এবং এই সিস্টেম মানে কতগুলো ইট বালি চেয়ার কাঠ না, কিন্তু গাড়ি না। সিস্টেম হচ্ছে একটা ব্যবস্থাপনা, যেটা বিভিন্ন সময় একটা বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠে। কেমন? অতএব
সিস্টেমটা ফেল এই যে পরপর ঘটনা ঘটছে এবং যখন এইগুলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, একটা কথা ভয় থাকে যে সিস্টেমটা ফেল করবে না। সিস্টেমটা ফেল করলে কিন্তু আগামী দিন আরো ভয়ঙ্কর দিন। আশা করবো ওটা হবে না, এবং আমি খুব আশাবাদী মানুষ যে আমার সিস্টেমটা অন্তত মানে বিচ্যুতি থাকবে, একটা দুটো নাট খুলে পড়বে, টায়ার বাস্ট হবে, আবার ঠিক হবে, হ্যাঁ লিকেজ হবে, কিন্তু সিস্টেমটা হয়তো শেষ পর্যন্ত বৃহত্তর দেশ, তো সিস্টেমটা আমাদের কোথাও একটা টেনে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। না এখন আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন এই যে এত বড় একটা বিপর্যয় হয়ে গেল, পরপর তো হচ্ছেই, হ্যাঁ বেশ কয়েক বছর ধরেই পরপর বিপর্যয় হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে এত বড় বিপর্যয় হচ্ছে, আমাদের দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভবিষ্যৎ মানে সত্যি তারা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এবং এই যে আমরা প্রাথমিকভাবে আলোচনার সময় যেটা বলছিলাম যে এই যে যে ছেলেমেয়েগুলো হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এবং সেখানে লিখছে, তারা সুইসাইড নোটে লিখে দিচ্ছে যে আমি আর এই চাপ নিতে পারছি না, ঠিক কেমন এই এই যে বিপর্যয়, এই যে অব্যবস্থা, এর থেকে আমাদের উত্তরণের রাস্তাটা কি হতে পারে? দেখুন, উত্তরণের রাস্তা জানতে গেলে সবার আগে সমস্যাটা গভীরে, সংকটের গভীরে যেতে হবে। বারবার সিবিআই দিয়ে কিন্তু ব্যাপারটা হবে বলে মনে হচ্ছে না। আমি যেন বললাম জুডিশিয়াল ইনকোয়ারি, যে গভীরতাটা কতটা মারাত্মক। আপনি বলছেন বিপর্যয়, আমি বলছি এটা মহাবিপর্যয়। নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমি প্রথমেই আলোচনায় বলেছিলাম যে 720 নম্বরের পরীক্ষা, তার মধ্যে এই বছর 3 ধরনের 4 ধরনের লিখে যাচ্ছে। একটা হচ্ছে গেস পেপার, অনুমান ভিত্তিক পেপার। কেউ বলছে আমার কাছে, যেমন এই যে ভদ্রমহিলার নামটা ভুলে যাচ্ছে আমি, মনীষা গুরুনাথ মান্ধারে, যার সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে তিনি পুনের একটি মেডিকেল কলেজে তিনি শিক্ষিকা বায়োলজি, এবং তিনি বা তার টিম গোটা ভারতবর্ষের, এবং হোয়াটসঅ্যাপটা খুব মারাত্মক, হোয়াটসঅ্যাপ লিখেছে। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে গেস পেপার কিন্তু সার্কুলেট করে দিলেন। তাহলে একটা হচ্ছে গেস পেপার, একটা হচ্ছে গেস পেপারের বাইরে মক টেস্ট। এটা না, এই মক টেস্টের মধ্যে দিয়েও কিছু লিখে যাচ্ছে। একটা হচ্ছে আপনার সম্ভাব্য কোশ্চেন ব্যাংক, একটা হচ্ছে কোচিং এর ক্ষেত্রে লাস্ট মোমেন্ট প্রিপারেশন। এইরকম নানা রকম নামে এই ব্যাপারগুলো যাচ্ছে, এবং যাওয়ার সময় কি হয়, এইভাবে গেস পেপার যেটা দেওয়া হলো, গেস পেপার থেকে অ্যাকচুয়াল পরীক্ষায় কটা মিলেছে জানেন? 150টা মাত্র, মানে 600 নাম্বার। তো 720 মধ্যে 600 নাম্বার তো হয়েই গেল। তো গেস পেপার এতটাই অ্যাকুরেট, এবং গেস পেপারটা কিন্তু এই যে মনীষা মান্ধারে, গুরুনাথ মান্ধারে, আমি আর বারবার এই কথাটা বলছি, সোশ্যাল মিডিয়ায় ছেড়িয়ে দিলাম, এই ভদ্রমহিলা যে গেস পেপারটা সার্কুলেট করেছেন, এটা কিন্তু হ্যান্ড রিটেন, হাতে লেখা, মানে টাইপও করেননি, মানে আচ্ছা হাত, মানে উনি যেটা হাতে লেখা, যেটা উনি প্রশ্ন করেছেন সেটা কি পরে ওইখান থেকে 150টা টোটাল 720টা, মানে কত হয়, 180 বার কমায় বোধ হয়, 180 জায়গায় 4 ঠিক আছে 180টা, 30টা কোশ্চেন বাদ দিয়ে নিচের দিক থেকে বা উপর থেকে নিচে থেকে 15 কেটে দিয়ে মাঝখানে 150 কোশ্চেন সার্কুলেট করে, এবং এই 150 কোশ্চেন সার্কুলেট করার জন্যই এটা মোটামুটি ভাবে দাম উঠেছে আপনার 15 থেকে 30 লক্ষ। তাহলে 720 নম্বর পরীক্ষায় যদি আপনার 600 নাম্বার কমন দিয়ে দেওয়া যায় এইভাবে ইলিগাল ওয়েতে, গেস পেপারের নামে, হ্যান্ড রিটেন পেপারের নামে, এবং এটা গোটা ভারতবর্ষের সার্কুলেট হয়ে গেল। হোয়াটসঅ্যাপের উপর এত সার্ভিলেন্স আমাদের, এখন তো হোয়াটসঅ্যাপে আপনি আমি তো সন্ত্রস্ত, যে আপনি হোয়াটসঅ্যাপে বলছে কি করব, কি যাচ্ছে না যাচ্ছে, এবং হোয়াটসঅ্যাপের তো মামলা হয়ে যাচ্ছে, সাসপেনশন হয়ে যাচ্ছে কর্মচারীদের, যে হোয়াটসঅ্যাপে তুমি এটা সার্কুলেট করেছো, এবং সোশ্যাল মিডিয়া এখন তো মানে আমাদের আইনের দায়রার মধ্যে, আইনের আওতার মধ্যে আছে। তারপরেও হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে হ্যান্ড রিটেন গেস পেপারে মানে 720 পরীক্ষায় 600 নাম্বার কিন্তু সার্কুলেট হয়ে যাচ্ছে। এটাকে আমি বলছি মহাবিপর্যয়। এইরকম একটা মহাবিপর্যয় ক্ষেত্রে একদম শুরুতে, মানে সেটা কোথা থেকে হয়েছে, এটা হয়েছে আপনার মিডিয়া রিপোর্ট যেটা বলছে, এবং আপনি পরপর একটা কাজ করুন, আপনি হিন্দুস্তান টাইমস, দি টাইমস অফ ইন্ডিয়া, তার সঙ্গে আপনার অন্যান্য যে পেপার পত্রিকাগুলো আছে, ইকোনমিক টাইমস, এরা ধারাবাহিকভাবে কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেরিয়ে আসছে, এবং নানা রকম, এবং একটা পলিটিক্যাল নেক্সাসও থাকতে পারে এই সম্ভাবনা কিন্তু পত্রিকাগুলোতে খোলাখুলি লেখা হচ্ছে। তাছাড়া একটা মদত না থাকলে কোথা থেকে এটা হতো? কেউ না কেউ তো আছে, তিনি হয়তো সরাসরি হয়তো সরকারের অংশ নন, কিন্তু কেউ না কেউ তো কোথাও আছে যে একটা কোথাও মানে প্রোটেক্টিভ, সামওয়ান ভেরি পাওয়ারফুল অ্যান্ড প্রোটেক্টিভ।
এইটা না হলে কিন্তু এই ঘটনাটা ঘটে না, এবং এর ফলটা এবং শিকার রাজস্থান থেকে এটা লিক হলো। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমেই আপনি যদি সমাধান বলেন তাহলে ফার্স্ট প্রশ্ন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি থাকবে কি থাকবে না, এবং হিসেব মতো ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী মহলে এটা কিন্তু মোটামুটিভাবে যারা এই সাধারণ পরীক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের একটা পরিষ্কার দাবি আছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নামক এনজিও, কোঅপারেটিভ রেজিস্ট্রেশন যেটা আইদার এটাকে সরকারি প্রতিষ্ঠান যেত না, এটাকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হোক, স্ক্র্যাপ করে দেওয়া হোক, এবং আগের মতো সিবিএসসি বা কোনো না কোনো পার্মানেন্ট কনস্টিটিউশনাল ইনস্টিটিউট যেগুলো আছে এরকম কোনো পাবলিক ইনস্টিটিউশন আন্ডারে পরীক্ষাটাকে কন্ডাক্ট করা হোক। যদি এনটিএ কে স্ক্র্যাপ করে দেওয়া হয় তাহলে বিটিএ করা যাবে না। যদি স্ক্র্যাপ না করা হয় তাহলে সেক্ষেত্রে পরপর কতগুলো দাবি কিন্তু উঠে আসে, যে আমি যেটা আগে বলছিলাম যে সিকোয়েন্স যেটা মেনটেন করা, আগে কিন্তু ওই তাসের মতো 52টা কার্ড এবং তার প্লে এবং তার যে বিভিন্ন রকমের কার্ড, এরকম কিন্তু সিকোয়েন্সের ব্রিজ যারা খেলে, ব্রিজ খেলার ক্ষেত্রে এটা জানে যে কার্ডের এই সিকোয়েন্সটা বড় ইম্পর্টেন্ট। সেরকম পরীক্ষার ক্ষেত্রে অল্টারনেটিভ সেট তৈরি করা হোক কোশ্চেন পেপারের, এবং লাস্ট মোমেন্টে কোন সেটটা অ্যাকচুয়ালি পরীক্ষা হবে সেটা লাস্ট মোমেন্টে পরীক্ষা হবে, ইনস্ট্রাকশন আসবে, এবং সেই অনুযায়ী যিনি ইনচার্জ অফ দ্য সেন্টার তিনি সেটা তখনই হ্যান্ড ওভার করবেন লাস্ট মোমেন্টে, এন্ড দেয়ার উড বি নো চান্স অফ লিকেজ। এটা তো করাই যায়, আগে হতো, আগে এটা হতো, এই প্র্যাকটিসটা উঠিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এবং একই সঙ্গে যারা এই পরীক্ষার প্রশ্নপত্র করবেন তারা নিজেরাও যাতে জানতে না পারেন, এটা এক সময় ছিল প্র্যাকটিসটা। এখন আমি আন্দাজ করছি নিশ্চয়ই এটা ভেঙে গেছে সিস্টেমটা, তার ফলে গোলমালটা হচ্ছে যে আমরা তো কম্পিউটারের জন্য প্রশ্ন করি, করার পর আমি কিন্তু আই এম নট শিওর যে আমার প্রশ্নটাই আসবে। এবং আমি বহু ক্ষেত্রে লক্ষ্য করেছি যখন কোনো কনফিডেন্সিয়াল এক্সামের প্রশ্ন করি, করার পরে দেখেছি যে প্রশ্নটা দেখার পর মেলাতে পারছি না আমরা কেউই। এবং সর্বভারতীয় স্তরে যেটা হয় যে এবার যখন কারো দেখা হলো, পরে বারবার গেলাম বলে প্রশ্ন করতে, দেখা হলো, তখন বললাম ভাই কি হলো গতবারে, দেখা গেল যে না আমরা তো 5 জনে প্রশ্ন করেছি, প্রত্যেকের থেকে 10 করে নেওয়া হয়েছে, দিয়ে কম্বিনেশন করে একটা মুখোশের বানানো হয়েছে। আমি যদি জড়িত থেকে, আমি যদি ইফ আই এম এ ডিসঅনেস্ট পারসন, আনঅ্যাকাউন্টেবল পারসন, আমি লিক করলেও আমার কিন্তু 15% বেশি লিক করার ক্ষমতা নেই। কিন্তু ওই রকম 720 মধ্যে 600 নম্বর কমন ফেলা দেওয়ার ক্ষমতা কারণ নেই। তাহলে এই সিকোয়েন্সটা এই চাইলেই কিন্তু এগুলো আটকানো যায়, মানে এগুলো যে খুব কঠিন বিষয় এরকম কিন্তু না। মানে যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িত, সেখানে এই কতগুলো সামান্য চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করতে পারলে, পরীক্ষার সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিলে, এবং কম্পিউটার বেসড এক্সামটা কিন্তু খুব বিপজ্জনক। সেটা এবার বলছে যে কম্পিউটার বেসড এক্সামগুলোকে অন্যভাবে ভাবো, কেমন এটা, মানে এইভাবে কম্পিউটার বেসড এক্সাম, এবং তোমার যেহেতু নিজস্ব পরীক্ষাটা নেই, কখন হতে পারে আমি বললাম এনটিএ নিজস্ব পরীক্ষাটা নেই, এনটিএ পরীক্ষা কন্ডাক্ট করে, এনটিএ কিন্তু সিইটি বলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটাই মোটামুটি 12 থেকে 14 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয় গোটা ভারতবর্ষে, এবং এই সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে তারা ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয়। এর আমাদের ত্রিপুরা রাজ্য কতগুলো সেন্টার আছে, এই সেন্টারগুলো কোথায় জানেন? অনেক সময় আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে খুব রিসেন্টলি আমরা চালু করেছি, এর আগে আমরা পাচ্ছিলাম না, কারণ আমাদের পাবলিক ইনস্টিটিউশন অনেক জায়গায় 400-500 কম্পিউটার একসঙ্গে নেই। আজকাল সবাই ল্যাপটপ চালায়, এবং আগে যেমন কম্পিউটার আর ল্যাব মেনটেন করা হতো, এটা মেনটেন করা হয় না, নেই, যার ফলে এনআইটি খানিকটা পরিকাঠামো সে পারে। এখন আমরাও ডেভেলপ করেছি পরিকাঠামো, এখন আমরাও সিইউটি সেন্টার নিচ্ছি বা এরকম সেন্টার নিচ্ছি। কিছুদিন আগে পর্যন্ত এগুলো হয়েছে বনকুমারী তার জয়নগরে, মানে প্রাইভেট প্রতিষ্ঠান, তার প্রাইভেট কম্পিউটার কোচিং সেন্টার, তাদের 250-300-350 কম্পিউটার আছে, ওইখানে পরীক্ষা হয়েছে, এবং সেখানে এনটিএ মাত্র 22 জন ডেপুটেড এমপ্লয়ি, 15 জন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, 3 জন অ্যাডিশনাল ডিউটির লোক, তারা দিল্লিতে বসে আছেন। এবং এই গোটা ভারতবর্ষ পরীক্ষা ত্রিপুরার বনকুমারী এবং যোগনগরে সার্ভেলেন্সটা কে করছে, সেটা এই জায়গাটা ভাবা উচিত, চেঞ্জ করা উচিত। অ্যান্ড দ্য সিস্টেম, আমি বলবো দ্য সিস্টেম মাস্ট বি অ্যাকাউন্টেবল, ইফ নট দেন সামওয়ান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। যেটা হয় কি, আমাদের দেশেই কিন্তু দৃষ্টান্ত আছে, রেলওয়ে বড়সড় অ্যাক্সিডেন্টের কারণে, জনতা গভর্নমেন্টের সময় মনে আছে আপনার, ওই সময়টা আপনার মনে আছে, যে রেলওয়ে তখনকার রেলওয়ে মিনিস্টার তিনি কিন্তু দায়িত্ব নিয়ে, যতগুলো মানুষ যেহেতু মারা গেছে, এর দায়িত্ব নিয়ে উনি মিনিস্ট্রি থেকে রিজাইন করেছিলেন। তাহলে একজন মানুষ নৈতিকভাবে রিজাইন করছে কি কারণে, যে আমি রেল মিনিস্টার, অথচ আমি জানতে পারলাম না একটা বড় দুর্ঘটনা ঘটলো, এত লোক মারা গেল, এতগুলো ফ্যামিলি মানে অসহায় হয়ে পড়লো, আমি আমার মোরাল রেসপন্সিবিলিটি থেকে আমি রিজাইন করলাম। আর যখন রিপিটেডলি ঘটছে, হু ইজ অ্যাট দ্য টপ,
মাস্ট টেক দ্য মোরাল রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এবং যদি মনে করেন তিনি যে দৃষ্টান্তমূলকভাবে আমার এটাকে আমি আর পারছি না, ফেল করছি, সরে যাওয়া উচিত, তিনি করতে পারেন সেটা। এখানে বাধ্যবাধকতা কিছু নেই। সেরকম তো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, লক্ষণ কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা আলোচনা প্রায় শেষের পর্যায়ে এসে গেছি। আমি শুধু শেষে বলবো যে আপনি তো বললেন যে সিস্টেমের কথা, হ্যাঁ, যে এটা করতে হবে, এটা করা যেতে পারে, এগুলো করলে পরে হবে, কিন্তু এগুলো সবগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কি বলে, মানে উইল, হ্যাঁ, উইল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। কিন্তু শস্যের মধ্যেই তো ভূত, তাই তো? অথবা ভূতেই সরষে চাষ করছে, ভূতের শস্য চাষ করছে। তো এখন এগুলো বারবার দাবি উঠছে যে বিরোধীরা দাবি করছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তুমি পদত্যাগ করো, কারণ তোমার এই শিক্ষা দপ্তরের মন্ত্রকের উদ্যোগে এই সমস্ত এত কিছু হচ্ছে, কিন্তু তুমি কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারছো না, এবং পরপর ঘটনাগুলো ঘটেই যাচ্ছে, রিপিটেডলি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিন্তু কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। যারা কিছু অভিযুক্তকে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু তারা আদৌ কি শাস্তি পেয়েছে কিনা, বা তারাও এর সঙ্গে যুক্ত কিনা, কিংবা তাদের পেছনে আরো বড় এবং তারাই ইনস্ট্রুমেন্টাল কিনা, কি অভিযুক্ত কিনা, হ্যাঁ, সেগুলো মানুষ জানতে পারছে। অনেক প্রশ্ন থাকে। হ্যাঁ, এর বাইরে এত বড় দেশ, 140 কোটি 45 কোটি দেশের মানুষ, 22 লক্ষের উপর, আপনি বললেন 22,79,000 পরীক্ষার্থী পরীক্ষা দিল, এখন আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। দুঃখজনকভাবে এদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমাদের দেশে, এত বড় দেশে, এই এত বড় বিপর্যয়ের বিরুদ্ধে কি কোনো ধরনের আন্দোলন কি তৈরি হচ্ছে না? আন্দোলন তো আসলে খুব বিক্ষিপ্ত হয়ে গেছে। কেন? মানে এটা তো একটা সোসাইটির, যে বললাম, সোসাইটি কিভাবে ধরেন, মানে কদিন আগে পর্যন্ত আমরা খুব গর্ব করতাম যে ত্রিপুরায় একরকম হতে পারে, আসামে হতে পারে, কিন্তু গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। কারণ ওখানকার মিডিয়া দেখুন, কদিন আগে পর্যন্ত হুয়েভার ইন গভর্নমেন্ট মিডিয়া কিন্তু খুলে সমালোচনা করে। একসময় বাংলাদেশে ওটা ছিল যে মিডিয়ায় বসে লোকজন খুলে সমালোচনা করে। আজকে যখন বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এবং এখন তো আবার যখন নির্বাচিত সরকার ছিল না, একটা মানুষও কথা বলতে পারেনি, এবং ওই মিডিয়ায় কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। তাহলে মিডিয়া ডেমোক্রেসি খতম। ঠিক একই রকম ভাবে যখন এখন একটা নির্বাচিত সরকার বাংলাদেশে এসছে, কিন্তু এখনো দেখুন বাংলাদেশের মিডিয়া কিন্তু তার চরিত্র ফিরে পায়নি। আর গত কদিন থেকে আপনি পশ্চিমবঙ্গের মিডিয়া দেখুন, বাংলার মিডিয়া, কোথাও কি মনে হয় না যে মিডিয়ার একটা ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে? নিশ্চয়ই, তাহলে আসলে মানুষ কোথাও প্রতিবাদের ভাষা হারাচ্ছে, এবং কোথাও এটা একটা সিস্টেম। এই সিস্টেমটা, সেখানে গণতান্ত্রিক পরিসর এবং সেখানে গণপরিসরের কথা বলা, একই মানুষ 14 দিন আগে যে মানুষ আপনার ওই যে মানে দেখতে হয় নালে পিছিয়ে পড়তে হয় চ্যানেলে বসে, যে মানুষ একেবারে গলা ফাটিয়ে ফেলছে, এবং এই মুহূর্তে পারলে তিনি আমাদের মানে রাজ্যের যিনি কর্ণধার তাকে ফাঁসি দিয়ে ফেলেন, এখন দেখবেন আস্তে আস্তে ওই মিডিয়ায় কিন্তু ওই অনুষ্ঠানগুলোর ক্যারেক্টার বদলে যাচ্ছে। এটা জায়গাটা মানে কোথাও আপনার আমার সিস্টেমটা কিভাবে রান করছে তার উপর নির্ভর করে বোধহয়। না, সে তো ঠিক আছে, আমি মিডিয়ার কথা আর তার বাইরে যেটা হয়, আর তার বাইরে যদি আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে নেলসন ম্যান্ডেলার মতো মানুষ 27 বছর ধরে একটা আন্দোলন গড়ে তুলেছেন, 27 বছর জেলে ছিলেন, তাই তিনি মুক্তি সূর্য। এরকম কঠিন তো হয়। আমি কালকে একটা আলোচনাতে বলছিলাম, আপনিও ওখানে ছিলেন, খেয়াল করেছেন যে ভাষার জন্য 300 বছর ধরে আন্দোলন, আমার অধিকারের জন্য, ভাষার জন্য, সংস্কৃতির জন্য কেউ তো 300 বছর ধরে আন্দোলন করেছে, কেউ তো 27 বছর ধরে জেলে থেকেছেন, আন্দোলন করেছেন। কোনো দেশ তো 60 বছর 70 বছর ধরে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানে রাতারাতি হবে, কিন্তু আন্দোলন এটা একটা কালচার। এই কালচারটা থেকে আমরা সরে যাচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনার কাছ থেকে জেনে নিলাম, এবং বিশেষ করে এই যে পরীক্ষা পরিচালন সংক্রান্ত যে ব্যবস্থাটা, যেটা আপনি খুব বিস্তৃতভাবে বললেন, আমি আশা করি আমাদের শ্রোতৃমণ্ডলী যারা আজকে এটা শুনলেন কিংবা আগামী দিনেও এটা শুনবেন ইউটিউবের মাধ্যমে, তারা বিশেষভাবে অবগত হবেন। এটা আমাদের অনেকেরই অজানা ছিল, এই যে তার যে পরিকাঠামো, এবং বিশেষ করে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেটআপটা, যেটা নাকি তৈরি করা হয়েছে, কিন্তু অথচ সেটা কোনো সরকারি সংস্থা নয়, কিংবা সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানের মধ্যে সঙ্গে কোনো যুক্ত নয়।
এবং আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের সরকারি ব্যবস্থাপনা সমস্ত কিছু একটা জট পাকিয়ে বিষয়টাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে আসল কথা হলো আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের যে ভবিষ্যৎ সেটা আজকে অন্ধকারে ডুবে যাচ্ছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের সামনে গভীর সংকট এবং বিপদের দিনগুলো আসছে, এটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এর একমাত্র রাস্তা হলো রাস্তায় দাঁড়িয়েই আন্দোলন করা, পথে নামা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আশা করি মানুষ এটা উপলব্ধি করবেন এবং যাদের এই আন্দোলন করার দায়িত্ব তারাও সেটা উপলব্ধি করে আস্তে আস্তে একটি সংঘবদ্ধ আন্দোলনের পথে যেতেই হবে, কারণ এই অব্যবস্থা তো দীর্ঘদিন স্থায়ী হতে পারে না, এতে দেশের সমূহ ক্ষতি হবে। আজকের মতো আমরা শুভরাত্রি জানাচ্ছি আপনাদের সবাইকে। এই আলোচনা আমরা শেষ করব না, আরও হয়তো চালিয়ে যাব, কারণ হলো এই বিষয়টি শুধুমাত্র একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে অনেক কিছু যুক্ত হয়ে রয়েছে, জড়িত রয়েছে, আমাদের দেশের ভবিষ্যতের বিষয়গুলো জড়িত রয়েছে। আমরা আগামী দিনে কেমন থাকব, আগামী দিনে দেশটা আমাদের কেমন থাকবে, এই প্রশ্নগুলো এর সঙ্গে জড়িত রয়েছে। অতএব এই আলোচনা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের আজকের যিনি প্রধান আলোচক ছিলেন ডক্টর সেলিম শাহ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, নমস্কার।